টেস্টে সুজন ভাইয়ের জায়গাটাও আমার কাছে সন্দেহান লাগছে যে ওই জায়গায় মাশরাফি খেললে অনেক ভালো হতো বা মনির খেললে ভালো হতো। মুলতান টেস্টে আমার কাছে মনে হয়েছে যে আমরা ওই ম্যাচ জিততে পারবো। ভাই আপনি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম ট্র্যাজেডি হচ্ছে মুলতান টেস্ট। ওই টেস্টের একাদশে ছিলেন, বাংলাদেশ জিততে জিততে হেরে গেল। শুধু কি ইনজামের কারণে নাকি অন্য কোনো কারণ ছিল? আমি আসলে টেস্টে ছিলাম না, আমি ওয়ানডের জন্য ডাক পেয়েছিলাম। ডেভ হোয়াটমোর আমাকে চিনেন না, তারপরেও বলছিল যে দুইটা প্লেয়ার আমি আর মনি ভাই ওরা আমরা ওয়ানডের জন্য নতুন করে গেছিলাম, ওখানে ইনক্লুডিং হয়েছিলাম এবং আমরা 1 বছর ইনজুরি থাকার পরে। তো আমি যে মাঠে লাস্ট দিন আমরা ছিলাম এবং আমরা হেরে যাওয়াতে অনেক কান্নাকাটি করেছিলাম, কারণ মুলতান টেস্টে আমার কাছে মনে হয়েছে যে আমরা ওই ম্যাচ জিততে পারবো, যেটা উচিত ছিল। আমার টিম সিলেকশনেই সমস্যা ছিল, কারণ আসলে সত্যি কথা বলতে কি ওই সময় সুজন ভাই ক্যাপ্টেন ছিলেন, কিন্তু টেস্টে সুজন ভাইয়ের জায়গাটাও আমার কাছে সন্দেহান লাগছে যে ওই জায়গায় মাশরাফি খেললে অনেক ভালো হতো বা মনির খেললে ভালো হতো, বা রফিক ভাই যদি ওই আউটটা করতে পারতো তাহলে কিন্তু খেলাটা অন্যরকম হতে পারতো, বা অশোকা ডি সিলভা যে আউটটা দিল না সেটা যদি দিত তাহলে আমাদের রেজাল্টটা তখনই আমরা টেস্ট উইনিং হয়ে যেতাম। তো এগুলো আসলে খেলার মধ্যে থেকেই যাবে, কিন্তু আসলে আমার যেটা ভালো লেগেছে যে আমি একটা বছর পর ন্যাশনাল টিমে গেছি এবং ডেভ হটম্যান আমাকে কখনো দেখেনি, চিনেও না এবং আমার সঙ্গে জানেও না। সে শুধু আমাকে নেটে শুরু হওয়ার সময় বলেছে, মুশফিক তুমি যদি মনে করো তুমি একটা ম্যাচ খেলতে এসেছো তাহলে এটা ভুল, তুমি সব ম্যাচ খেলবে। তুমি এই যে এটা কনফিডেন্স, এটা কোচ আপনার মেন্টালি সাপোর্ট, আমার বুকটা ভরে গেছে এবং আমি মনে হচ্ছে যে আমি সব ম্যাচে ভালো করবো এবং আমি ভালো করেছি। তো এই যে এটা কোচ একটা প্লেয়ারকে বুস্ট আপ করে, সে আমাকে জানেই না, চিনেই না, কিন্তু ডেভ আমাকে বলেছে যে বাবু তুমি 1 ম্যাচ খেলতে আসোনি, তুমি খেলতে এসছো পুরো টুর্নামেন্ট, সো তুমি ভালো করবে। এবং আমি প্রুভ করেছি যে হ্যাঁ আমি ভালো প্লেয়ার ছিলাম। এন্ড্রু ফিন্টবের সাথে একটা ঝামেলা হয়েছিল, ঝামেলাটা কি নিয়েছিল ঘটনাটা একটু আমার যেটুকু মনে পড়ে যে আপনার বলে বোধহয় খুব ও হার্ড হিটিং ব্যাটিং করতেছিল, ওই সময় খুব একটা ক্র্যাশ আপনার সাথে বোধহয় ধাক্কা লেগেছিল বা কোনো একটা কিছু হয়েছিল, একটু স্মৃতিচারণ করেন। আসলে ইংলিশরা না ওরা একটু নাকুচা, হ্যাঁ। তো দুইটা একটা বল সুইং করে বেরিয়ে গেলেই আমরা তো আই কন্ট্যাক্ট করার চেষ্টা করি, যদিও তার আয় দেখতে হলে আমাকে মাথা উঁচু করতে হয়, কারণ তার সে 6 ফিট 3। তো ফ্লিন্ট অবশ্য আমার, কারণ ওই সিরিজটা আমি খুবই ভালো খেলছিলাম এবং নাসির হোসেনের উইকেট পেয়েছি, আমি সেই টেস্টে বোধহয় 4 উইকেট পেয়েছি। তো ফ্লিন্টপ আমার বল খুব বিট হচ্ছিল, আমার ছোট সুইং ছিল, সে জোরে জোরে মারতে যায় এবং মিস করে। তো মিস করাতে আমি আই কন্ট্যাক্ট করেছিলাম, সে তো আমাকে তেড়ে আসছে যে মেরে ফেলবো, কিন্তু আসলে মেরে ফেলতে তো ক্রিকেটে পারবে না। আমরা তো তখন অত ভালো বলতে পারতাম না, কিন্তু আমাদের বডি স্ট্রাকচার আমরা মনে হতো ওরকম আমার মেরে ফেলবো, তুই আমার জায়গায় এসে আমাকে ডমিনেট করবি, সেটা হবে না। এবং আমরা খুবই ভালো খেলছিলাম। আমি 45 নট আউট ছিলাম, আমি আগের দিন 45 করে গেছি, দিন শেষ হয়ে গেছে, তখন 3 উইকেট না 4 উইকেট ছিল, আমি মনে হচ্ছিলাম 50টা মারতে পারবো, কিন্তু আমি নন স্ট্রাইকে থাকছি, এর মধ্যেই আমরা অল আউট হয়ে গেছি। কিন্তু ফ্লিন্টপের সাথে ওই সময় আমাদের একটা সবাই ইংল্যান্ডের সঙ্গে আমাদের, যেমন আমরা যুগে যুগে আপনি দেখবেন যে আমরা যখন আন্ডার-19 খেলেছি তখন কিন্তু কেনিয়ার সাথে আমাদের একটা যুদ্ধ ছিল। কেনিয়া শেষ, কেনিয়া আমাদের যখন আউট অফ সিলেবাস, তখন আমাদের জিম্বাবুয়ের সাথে আমাদের যুদ্ধ হলো, তারপর শ্রীলঙ্কার সঙ্গে হলো। তো ইংল্যান্ডের সঙ্গে আমাদের কিন্তু আন্ডার-19, ও কিন্তু আমাদের আন্ডার-19 প্লেয়ারই ছিল আমাদের সময়টা। যখন আমি সাউথ আফ্রিকা খেলতে গেছি, অ্যান্ডি ফ্লিন্টপও ওই সময় সাউথ আফ্রিকা টিমে ইংল্যান্ড টিমে খেলতে। তো তখন থেকে আমাদের একটা ওই বাদ বিতর্ক লেগে থাকতো, আমাদেরকে তাকাইতো, আমরাও চোখ তুলে তাকাতাম। এইটা আর কি, তেমন কিছু ইস্যু না, বাট মার শেষে খেলার শেষে সবাই সবার বন্ধু আর কি।